নমস্কার সুধী যাত্রা মণ্ডলী দর্শকবৃন্দ ও পাথরবেড়িয়া প্রগতি সংঘের সমস্ত সভ্যবৃন্দকে এবং গ্রামবাসীবৃন্দকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদা, বাবা লোকনাথ, মা কালী ও মা তারা সমগ্র বিশ্বজার অঙ্গাভরণ প্রতিটি শব্দই যার বাকার্থ অভিনয় সেই দেবদেবী নাট্যস্বরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে যাত্রা পালা। অগ্নি হাতে অরুন্ধতী। রচনা, নির্দেশনা, সুর ও সংযোজনায় এবং নৃত্যে গ্ল্যামার কুইন নায়িকা মিস লিলি। আলো রূপসা ইলেকট্রিক, ধ্বনি তনুশ্রী সাউন্ড, রূপসজ্জা রাজা ও বিশু। শুরু করছি সরোজ বিশ্বাস প্রতিষ্ঠিত, মনোজ নস্কর সম্পাদিত প্রযোজিত লোকতীর্থ নাট্য ইউনিটের পরিবেশিত এবছরের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা। যুগ যুগ ধরে সত্যের হাতে মিথ্যে হয়েছে পরাজয়, যুগ যুগ ধরে সত্যের হাতে মিথ্যে হয়েছে পরাজয়, ধ্বংস হয়েছে রাক্ষস কোটি কোটি, অসুর মাঝে বদলা নিতে আসছে, অগ্নি হাতে অরুন্ধতী, অগ্নি হাতে অরুন্ধতী, অগ্নি হাতে অরুন্ধতী। আজকে মা যদি বেঁচে থাকতেন তাহলে ঠিক এমনি করেই 25শে বৈশাখ পালন করতেন, কিন্তু মায়ের কথা যে বড্ড মনে পড়ে যাচ্ছে আজকে। মা, তুমিই তো শিখিয়েছিলে এমনি করে 25শে বৈশাখ উৎসবটা পালন করতে। যাই, চন্দন দিয়ে সুন্দর করে রবি ঠাকুরকে একটু সাজিয়ে। এ কি, চন্দনের বাটিটাই যে নেই। জ্যোতি, আরে এই জ্যোতি, কোথায় গেলি? তাড়াতাড়ি করে একটু চন্দনের বাটিটা নিয়ে আয় না রে বোন। আরে জ্যোতি, আয় না রে বোন, চন্দনের বাটিটা নিয়ে একটু আয়, শিগগিরই আয় বলছি। জ্যোতি, কোথায় গেলি? ও মা মারা যাবার পর থেকে বাবার শাসন আর আপনার ভালোবাসা পেয়ে মাথায় চড়ে বসেছে। বাবাকে কতবার বুঝিয়েছি একটু শাসনও করো, কিন্তু কে শোনে কার কথা? আরে জ্যোতি, কোথায় গেলি? আরে কোথায় গেলি?
মজা তাই না? দেখাচ্ছি দেখাচ্ছি মজা। এদিকে আয়, আয় বলছি, এদিকে আয়। খুব মজা, খুব মজা, খুব মজা হয়েছে। কখনো কোনোদিনও করবো না তাই না? 25শে বৈশাখ কোথায় ভাবলাম বাড়ির সবাই মিলে কবিগুরুকে নাচ গানের মাধ্যমে শ্রদ্ধা জানাবো। ওনাকে সকাল থেকে কত সুন্দর করে আমি শাড়ি পরিয়ে সময় নিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিলাম। আর উনি কি করলেন, মাঠে খেলবে বলে হাতে ব্যাগটা নিয়ে ধেই ধেই করে একেবারে মাঠে খেলতে বেরিয়ে পড়লেন। আমি আর সেজে গোজে বসে থাকতে পারবো না, বাবার জন্য অপেক্ষা করতে পারবো না। নাচটা শুরু করিয়ে দিই। খুব পাকা পাকা কথা হয়েছে না, খুব পাকা পাকা কথা। ওরে বোন, এই সমাজে উদ্ধার কার্যে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আমাদের মতন আইপিএস অফিসাররা যারা দেশের জন্য সর্বদা প্রাণ দিতে পারেন, সেই সমস্ত ডাক্তাররা যারা আর্ত পীড়িত মানুষদের সেবার কাজটা নিজেদের হাতে তুলে নিয়েছেন, এবং আমাদের বাবার মতন সৎ সাহসী নির্ভীক সাংবাদিক যারা এই অন্ধকারে ঘটে চলা অপরাধকে প্রতিনিয়ত কলমের মাধ্যমে তুলে ধরতে ভয়ে পিছুপা হন না, তাদের কি আর বাড়ি ফেরার কোনো সময়ের ঠিক ঠিকানা থাকে? বুঝলি রে বোন, যারা দেশের জন্য কাজ করে, দশের জন্য কাজ করে, তারা নিজেদের জীবনের কথা ভাবে না রে, তাদের বাড়ি ফেরারও কোনো সময়ের ঠিক ঠিকানা থাকে না, বুঝলি? আচ্ছা বাবা, বুঝলাম বাবা, বুঝলাম। কিন্তু তুই বল তো দিদি, 25শে বৈশাখ পেরিয়ে গেলে তাহলে কি আমরা কবিকে প্রণাম জানাবো? ওরে বাবারে বাবারে বাবা, পাকা বুড়ি, কথাটা তো মন্দ বলিনি আমার চুটকি। সত্যি তো, 25শে বৈশাখ পেরিয়ে গেলে আমরা কি কবিকে প্রণাম জানাবো? ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো তাহলে আমরা কবিকে প্রণামটা জানিয়ে নিই, আর তারপরে শুরু করে দেবো আমাদের নাচ গান। চলো। তাহলে আমার পাকা বুড়ি নাচটা শুরু করে দাও। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কৃমি দঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কৃমি দঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। নিতে নিতে কেটে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কেটে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে ছিল ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। তাতে কি হয়েছে, তবু আমরা কবিকে শ্রদ্ধা জানাতে ভুলবো না। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি রে জানি রে জানি রে জানি রে, কিছুতে কেন যে মন বসে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই যা, জানিস তো বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আজকে বাবাকে না তাড়াহুড়ো করতে গিয়ে না ব্যাগের মধ্যে ছাতাটা দিতেই একেবারে ভুলে গেছি রে ছুটকি। তাহলে কি হবে রে দিদি, আমি একটা কাজ করি, একটা ছাতা নিয়ে ওই গছাতে দোকানে। ওরে বাবা পাকা
বুড়ি যাস না, যাস না, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, যাস। কোনো বিপদের আশঙ্কা? হ্যাঁ হ্যাঁ, মা বলতেন কোনো কিছু অশুভ কিছু আসলে তার ইশারা ইঙ্গিত ঠিক ঠিক ঈশ্বর আমাদেরকে দিয়ে দেন। তাহলে কি জ্যোতির কোনো বিপদ হবে? না 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 না, আমি বেঁচে থাকতে আমার ছোট্ট বোনটার কোনো বিপদ হতে দেবো না। জ্যোতি, আরে জ্যোতি, যাস না। বাপরে বাপ, কি বৃষ্টি কি বৃষ্টি, ভিজা একেবারে কাজ ভেজা হয়ে গেলাম। সকালে অফিসে বেরোবার সময় দেখলাম দিব্যি আকাশ পরিষ্কার, আর এখন দেখো যেন আকাশ ভাঙা বৃষ্টি। কিন্তু আমার অনুমা নানা কাজের মাঝে আমার অফিসটাকে ছাতা দিতে ভুলে গেছে। এখন যে কি করি, এই মূল্যবান কাগজপত্রগুলো বাঁচাই কি করে? আরে হ্যাঁ, এইদিকে রাতও অনেক হয়ে গেল, যাই একটু তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি, কারণ কি হয়েছে? এইভাবে শুয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? আমি ফাটার কেষ্ট। মাত্র 6 বছর বয়সে নিজের চোখের সামনে নিজের মাকে ইজ্জত হারাতে দেখেছি। পরের দিন সকালে ওই পলাশপুর গ্রাম পঞ্চায়েতের সামনে পলাশ গাছের ডালে দুজনকে ঝুলতে দেখেছি। কিন্তু শত চেষ্টা করেও আমি সেই খুনির মুখটা চিনতে পারিনি। আমি শত চেষ্টা করেও আজও খুনির মুখটা চিনতে পারিনি। সেদিনের সেই ছোট্ট 6 বছরের অনাথ শিশুটাকে কোলে তুলে নিয়ে মুখে অন্ন জল পরনে পোশাক দিয়ে মানুষ করেছে আমার অন্নদাতা। তাই আমার অন্নদাতা যা বলে আমি তাই শুনি। আমার অন্নদাতার কথা আমার শেষ কথা। তুমি কি বলছো? কে অন্নদাতা? ডাকো তাকে। হ্যাঁ, ডাকছি আমার অন্নদাতাকে। অন্নদাতা পণ্ডিত আমি, বিশ্বাসে ছড়াই বিষ, কসাইখানার কান্ডারি আমি, কেউ পায় না কোনো হদি। কাল কেউটের সফলে আমি ভাঙি সুখের ঘর, শকুনি হয়ে মরণ ভাবে পলাশপুরের এক এবং অদ্বিতীয় ঈশ্বর। আশা করি সব জলের মতো পরিষ্কার বুঝতে পেরেছিস সাংবাদিক। সেদিন তোর বাড়িতে গিয়ে কত ভালোবেসে তোকে বললাম যে আমার পণ্ডিতের বিরুদ্ধে কলমটা তুই ধরিস না। পণ্ডিত এই পলাশপুরের গ্রামে যে মদের ভাটিটা চালাচ্ছে সেটা তুই চালাতে দে। কিন্তু তোর বড় মেয়ে আইপিএস অরুন্ধতী সেখানে বাচ্চাদের স্কুল তৈরি করতে চাইছে, বন্ধ করে দিতে চাইছে। পণ্ডিতের সমস্ত ব্যবসা, পণ্ডিতের যে সমস্ত ব্যবসা, নারী পাচার, চোলাই মদ, কোকেন, হিরোইন, এই সালা বন্ধ
তাই তো বাধ্য হয়ে তোর মুখটাকে বন্ধ করতে তোর ওই কলম চালানো হাত দুটোকে কেটে আমরা একেবারে ঠুটো জগন্নাথ করে দেবো। তোরা আমাকে ছোট জগন্নাথ সাজালেও আমি কিন্তু আশুতোষ। আশুতোষ কথার অর্থ হলো ঠিক, যিনি সত্যম শিবম সুন্দর হয়ে পৃথিবীর বুকে চিরকাল বিরাজমান, যিনি পৃথিবীকে রক্ষা করার জন্য আকণ্ঠ বিষ পান করতেও দ্বিধাবোধ করেননি। আমি হলাম সেই আশুতোষ যে পৃথিবীকে রক্ষা করার জন্য, এই পলাশপুর গ্রামকে রক্ষা করার জন্য কোনোদিন বিজবা হয়নি আর হবেও না কোনোদিন। এই আশুতোষের নেই ধর্ম, সত্যের কলম চিরকাল চলছে আর চলবেও চিরদিন। তবে বেদ পুরাণের ন্যায় নীতি ধর্ম জ্ঞান কবে জল দিয়ে গিলে তবেই হয়েছি আমি এই অর্জুন পণ্ডিত। এখনো এই পলাশপুরের প্রত্যেকে বাচ্চা থেকে পুরো আমার চোখের দিকে তাকালে থরথর করে কাঁপে। এই পলাশপুর গ্রামটা না আমার এই হাতের 5টা আঙ্গুলের মধ্যে বন্দি। কি একটা বলছিলিস না, কেটে বলছিলিস সত্যের কলম। আরে সেটা কি করে খায় না মাথায় দেয়? দেখি দেখি তোর সত্যের কলম দেখি। আমি দেবো না, এইভাবে এইভাবে আমার সবটাকে উপরে ভেঙে গুড়িয়ে দিতে পারবি না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এটা তো সত্যের কলম তাই না? দেখ 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 তোর এই সত্যের কলম কেমন অসত্যের পায়ের তলায় করে ছটপট ছটপট করছে, ছটপট ছটপট করছে। কৃষ্ণ দেখ তো সারা ছোলার মধ্যে কি আমার অমূল্য সম্পদ লুকানো আছে। আমি দেবো না, আমি দেবো না। আমার মূল্যবান ছেড়ে দাও, আমার দিয়ে দাও। আমার অন্নদাতার বিরুদ্ধে লেখা সব প্রমাণ করতে বলে বিদেশি রয়ে যাচ্ছে। এই তোরা কি করলি, এই তোরা কি করলি শয়তান? আমি তোদের ছাড়বো না। আমার অরুমা একবার জানতে পারলে তোদের সব কটাকে একেবারে শেষ করে দেবে, শেষ। তোরা কেউ প্রাণে বাঁচবি না, কেউ না, কেউ না, কেউ না। কোথায় গেল, কোথায় গেল তোর সেই দেশ? কোথায় গেল তোর সেই বিপ্লব? কোথায় গেল তোর সেই প্রতিবাদী কলম? কি ভেবেছিলিস আমার তিল তিল করে ঘুরে তোলা এই পলাশপুরের বুকে যে কালো চালটা আমি বিছিয়েছি এক নিমিষে তুই সেটা ছিন্ন করে দিবি আর দূর থেকে দাঁড়িয়ে সেটা দেখবো? কখনোই না, কখনোই না। যা সালাই আদর্শবাদী সত্যবাদীকে কাঁধে তোল আর বল বলো হরি, বলো হরি, বলো হরি বলে ওটাকে এই পলাশপুর গ্রামের বাইরে ফেলে দিয়ে যা যা যা। আমি বলছিলাম অন্নদাতা, ওই কেউটুটার সঙ্গে এই বাচ্চা কেউটুটাকে একেবারে যদি ছোট থেকে কত কষ্ট করে খেয়ে দিয়ে এই শরীরটা গড়ে ফেলেছিস আর সামান্য একে তুলে তুই শরীরে কষ্ট দিবি কেন? যা যা যা। যেভাবে বিষ পোনাটা থেতলে দিয়েছি মনে হয় না আর বেশিক্ষণ। আচ্ছা বল যা, তুই ওটাকে কাঁধে তোল আর যা পলাশপুর গ্রামের বাইরে ফেলে দিলে। বেশ অন্নদাতা।
এসে গেছে পণ্ডিত। আমি আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। আমাদের দল অন্যেরা কবে না কথা, বৎস কঠিন রাষ্ট্র শাসনে এটাই স্বাভাবিকতা। খুনের জন্য সমস্ত দিন সমস্ত রাত খোলা, বৎস কঠিন রাষ্ট্র শাসনে এটাই শান্তি শৃঙ্খলা। যেমন মানুষ অথবা জীবন কেঁদে যাক শোক করে, আজ আমি জয়ী, আজ আমি জয়ী। পলাশপুরের গ্রামের প্রত্যেকের জীবন দিয়েছি নরক করে, নরক করে, নরক করে। জ্যোতি, 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 এই বোন, কোথায় রে বোন? জ্যোতি, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? এই জ্যোতি, জ্যোতি, বাবার পেন, বাবার ব্যাগ, বাবার ডায়েরি, এই জ্যোতি, জ্যোতি, এই বোন, বাবা কি এখানে ছিল? বল না, কথা বলছিস না কেন? তোর এমন অবস্থা কে করলো? বাবা, আপনারা কেউ প্লিজ প্লিজ দয়া করে একটা গাড়ি এনে দিন না, আমার ছোট্ট বোনটাকে নিয়ে আমি হাসপাতালে যাবো। প্লিজ প্লিজ দয়া করে একটা গাড়ির ব্যবস্থা করুন না, কেউ আছেন? প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ। আমার ছোট্ট বোনটাকে হাসপাতালে না নিয়ে যেতে পারলে আমার বোনটা যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না 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 না, আমি থাকতে আমার বোনের কিচ্ছু হতে দেবো না। এই যদি আমি তোকে নিয়ে যাবো, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। বাবা, বাবা তুমি কোথায়? বাবা, এক্ষুনি জ্যোতিকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। বাবা, ওগো গিরিধারী, 34টা বছর ধরে তোমার কাছে আমি যা যা চেয়ে এসেছি তুমি আমাকে তাই দিয়েছো। এবার তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার স্বামীর বহু দিনের স্বপ্নটা যেন পূরণ হয় ঠাকুর, স্বপ্নটা যেমন পূরণ হয়। ওই পলাশপুর গ্রামের দরিদ্র মানুষগুলোর জন্য যে হাসপাতাল তৈরি করবার পরিকল্পনা করেছে সেটা যেন পূর্ণ হয় ঠাকুর, সেটা যেন পূর্ণ হয়। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো, দারুণ একটা সুখবর আছে। খবরটা শুনলে তোমার মনটা আনন্দে ভরে উঠবে। কি গো, কোথায় গেলে? যাচ্ছি বাবা যাচ্ছি, সত্যি শান্তি করে ঠাকুরকে প্রণামটাও করতে দেবে না।
এত খুশি খুশি মুখ। তা খুশির খবরটা কি শুনি ডাক্তারবাবু? আরে শোনো না, শোনো, আমাদের পলাশপুর গ্রামে ওই হাসপাতাল দুস্থ শ্রমিকদের জন্য যে হাসপাতাল তৈরি করবো বলে এতদিন তোমার খোকার আমি যে প্রচেষ্টা চালিয়েছিলাম, আজ তার অবসান ঘটলো। কি গো, খবরটা শুনে কেমন তোমার লাগলো? আমার খুব ভালো লেগেছে জানো, আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি। সরকারি পারমিশনটা পেয়ে গেছেন ঠিকই, কিন্তু ওই পণ্ডিত বাবুর পারমিশনটা কি পেয়েছেন? এসব আপনি কি বলছেন? পণ্ডিত বাবুর পারমিশন নিতে হবে কেন? ওই জমিটা তো আবার শ্বশুর মশাই ছিল। ঠিক, একদম ঠিক কথা বলেছেন। ওটা আপনার ওই শ্বশুর মশাইয়ের ছিল, তবে কিন্তু ওটাই অনেক দিন আগে ছিল। এখন ওটা কিন্তু ওই পণ্ডিত বাবু। পণ্ডিত বাবুকে তো আমি ওই জমি বিক্রি করিনি। মানেটা হচ্ছে এই টাকার বান্ডিলটা আর হচ্ছে এই দলিল, আরে সুন্দর একটা কলম। আরে নিন ডাক্তারবাবু, নিন। আরে লক্ষ্মী ছেলের মতো এটা একটা সুন্দর করে একটা সই করে দিন, তাহলেই তো হয়ে যাবে ব্যাপারটা। আরে বৌদিমণি, আরে যান, বাড়ির ভিতরে যান, গিয়ে একটা বেশ ওই বড় প্লেটে করে এক প্লেট মিষ্টি নিয়ে আসুন। আজকে আমরা সবাই মিলে একসাথে ওই মিষ্টি মুখেই করবো। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। অনেকক্ষণ ধরে আপনার ফালতু কথাগুলো আমি সহ্য করছিলাম, কারণ আপনার পলাশপুর গ্রামের এমএলএ বলে। ধরুন, যান, বেরিয়ে যান বলছি। ওকে, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার বৌদিমণি। একটা কথা মনে রাখবেন, আমি পলাশপুরের এমএলএ দুঃশাসন দত্ত। আমার শরীরে কিন্তু তিনখানা গর্ত। চলেই যাচ্ছি, তবে হ্যাঁ, যাবার সময় আপনাদের একটা কথা বলে যাই। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করাটা কি ঠিক হলো? এটা কি একটু ওই আপনাদের বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি না কি দেখলেন এমএলএ বাবু? এটা তো সবে শুরু। পরাণ চাষির মেয়ে শ্যামলীদি যদি সঠিক বিচার না পায়, তাহলে আপনাকে আর আপনার ওই পণ্ডিত মশাইকে না আমরা কাঠ গড়ায় দাঁড় করাবো। একই নামে রক্ষে নেই, আবার এই সুগ্রীব দোসর একবার। একদম ঠিক কথা বলেছেন এমএলএ বাবু, হ্যাঁ? একদম ঠিক কথা বলেছেন। সত্যি সত্যি আমার ছেলে সুগ্রীব ওর বাবার কর্মসূত্রের জন্য ওর জন্মভূমি পলাশপুর গ্রামে না থাকতে পেরে কলকাতা থাকলেও ওই পলাশপুর গ্রামের প্রতিটা মানুষের কাছে ও চোখের মণি, মা সকলের গর্ব। ভুল ভুল ভুল। পলাশপুর গ্রামের একজনই শোকের মণি, একজনই সকলের গর্ব, সে হলো এই অর্জুন পণ্ডিত, যার এক কথায় পূবে সূর্য পশ্চিমে আর অমাবস্যায় পূর্ণ চাঁদ উঠতে পারে। ঠিক বলেছে আমার আদরের ছোট ভাই, একদম ঠিক কথাই বলেছে। যেই পলাশপুর গ্রামে পূবের সূর্য পশ্চিমে তুলতে পারে, সেই কলিযুগে সবকিছু করতে পারে। অনির্বাণ বাবু, আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই যেমন ধরুন, গরিবের হাসপাতাল তৈরির জমিতে বিশাল বড় এক বিলিতি মদের কারখানা তৈরি হচ্ছে। দাদা, না 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 না, এতে পলাশপুর গ্রামে গরিব মানুষের কোনো ক্ষতি হবে না, আমরা বরং তাদের আরো লাভ হবে। এই গ্রামে প্রত্যেকটা মানুষ রোজ বিনা পয়সায় পেট ভরে বিলিতি মদ খেতে পাবে, এবং সেই মদের কারখানায় কাজ করি 2-4 পয়সা রোজগারও করতে পারবে। এতে উত্তর উত্তর ডিজিটাল ইন্ডিয়া শ্রীবৃদ্ধি ঘটবে। কি রে আমার আদরের ছোট ভাই, আমি ঠিক কথা বলেছি তো? না,
আপনি মোটেই ঠিক কথা বলেননি। ডিজিটাল ইন্ডিয়া মানে দুস্থ শ্রমিকদের জন্য দুমুঠো দুর্ন অন্নের ব্যবস্থা করা। ডিজিটাল ইন্ডিয়া মানে বেকার যুবকদের জন্য শিক্ষার ব্যবস্থা করা। ডিজিটাল ইন্ডিয়া মানে ওই সমস্ত বেকার কর্মহীন মানুষদের জন্য রোজগারের একটা সুবন্দোবস্ত করা। ডিজিটাল ইন্ডিয়া মানে বেটি বাঁচাও বেটি পড়ার মতো এক প্রকল্প। ঠিক বলেছিস ঠিক ঠিক বলেছিস, কিন্তু আরো কয়েকটা কথা তুই বলতে ভুলে গেছিস। ডিজিটাল ইন্ডিয়া মানে স্বাধীনভাবে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। ডিজিটাল ইন্ডিয়া মানে দেশদ্রোহীদের প্রতি প্রতিবাদে গর্জে ওঠা। ডিজিটাল ইন্ডিয়া মানে নোটবন্দি। ডিজিটাল ইন্ডিয়া মানে ক্রিয়াঞ্চলে বসবাস। ডিজিটাল ইন্ডিয়া মানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। ডিজিটাল ইন্ডিয়া মানে দেশের টাকা নিয়ে ওই বিদেশে পাড়ি দেওয়া। অর্জুন পণ্ডিত, মুখ সামনে কথা বল। প্রশাসন কিন্তু আজ ঘুমিয়ে নেই। কি হচ্ছে কি এটা? খালি ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া। আরে আরে পণ্ডিত বাবু, ডিজিটাল ইন্ডিয়া করে লাভটা কি? আসল কাজটাই না করে আপনি আসল কাজটা করার জন্য তো আপনাকে অনেক আগে এখানে পাঠিয়েছিলাম। আসল কাজটা মানে দলিলে হস্তাক্ষরটা হয়েছে তো? আরে আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি পণ্ডিত বাবু, কিন্তু নরমালে কিছুতেই বাচ্চা হচ্ছে না। নরমাল হচ্ছে না? না, ছুরি কাঁচি ব্যবহার করুন। সিজারটা করে ফেলো। অনেকক্ষণ ধরে বাড়ির মধ্যে বসে বসে আপনাদের অনেক বাজে বাজে কথা আমি শুনেছি। দয়া করে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে আমি পুলিশ ডাক্তার বাধ্য হব। পুলিশের কথা বলছেন ম্যাডাম? আরে বর্তমানে এ যুগের পুলিশরা তারা তো দুষ্কৃতীর হাতে মার খাওয়ার ভয়ে ভিজে বিড়াল সেজে টেবিলের তলায় আশ্রয় নেয়। তবে চিন্তা করবেন না ম্যাডাম, আবার থানা থেকে দুষ্কৃতীরা বেরিয়ে যাওয়ার পর বাবুরা টেবিলের তলায় থেকে বেরিয়ে এসে নিজের পোশাকে লেগে থাকা ঝুল ঝাল ছেড়ে ফেলে বাঘ সেজে বেরিয়ে পড়ে এই সমাজে গরিব মানুষগুলোর ওপর শাসন করতে। আপনি ঠিক কথা বলেননি অনির্বাণ বাবু, আপনি মোটেই ঠিক কথা বলেননি। আপনি ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশদেরকে এক করবেন না। আপনার বোধহয় মনে আছে একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার যিনি ওই দার্জিলিং এর গোর্খাল্যান্ডে দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের প্রাণটা পর্যন্ত দিয়েছিল। সেই অমিতাভ মালিকের কথাটা নিশ্চয়ই আপনাদের সবাইয়ের মনে আছে। সব মনে আছে নীলাঞ্জন, সব মনে আছে। এবার আমার কথাটা কান খুলে শুনে রাখ। 24 ঘন্টা তোকে আর তোর ডাক্তার বাপটাকে টাইম দিয়ে গেলাম। এর মতো ওই জমিটা আমার নামে ট্রান্সফার করে দিবি, আর তা না হলে 200 আগুন গন্ডাবেশ। হর হর মহাদেব। ওই অমিতাভ মালির মতো প্রকাশ্য দিবালোকে তোদের সকলকে গুলি করে মারবো। তুই কি মানুষ? মানুষ রূপী হয় না আমি, পলাশপুরে বাস। ওই জমিটা না পেলে কেড়ে নেব তোদের সকলের নেশা। আবার সেই দুঃস্বপ্ন। ওরে বোন, স্বপ্নে কাকে দেখতে পাস? বল না বোন, বল না। কেন কিছু মনে করতে পারছিস না সেদিনের পর থেকে? ওরে বোন, তুই যাতে সুস্থ হয়ে যাস, তাই জন্য তো আমাদের গ্রামের
জাগ্রত দেবী মা শীতলা মায়ের কাছ থেকে আমি পুজো দিয়ে এসেছি। দেখ এই প্রসাদী ফুল তোর মাথায় ঠেকালে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি রে বোন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। নে না বোন, একটু একটু প্রসাদ খা, দেখ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওরে কেন কেন আমাকে দিদি বলে ডাকতে পারছিস না? কেন আমাকে চিনতে পারিস না? বল না বোন, বল না, কেন কিচ্ছু মনে করতে পারিস না কেন? ওরে ওরে এমনি ভাবে তাকিয়ে থাকলে চলবে না, তোকে তোকে আজ সব কিছু মনে করতে হবে। তুই তো আইপিএস দিদির ছোট্ট বোন, তুই তো আমার ছোট্ট বোনু, কেন মনে করতে পারিস না? দেখ না এই ব্যাগটা, এইটা নিয়ে সারাদিন তুই মাঠে কত খেলা করতিস, কেন মনে করতে পারছিস না? মনে করার চেষ্টা কর না। এই ঘুমরটা পরে তুই আর আমি কত নাচ করেছি একসাথে। আজ তোকে নাচতে হবে, আজ তোকে আমার সঙ্গে নাচতে হবে। হ্যাঁ বলে হ্যাঁ, ওঠ বোন ওঠ, আর তোকে সব মনে করতে হবে, আর তোকে এমনি করে চলতে হবে না। ওঠ বলছি, ওঠ। তুই যে আর সুস্থ নয়, আমি যে ভুলে গিয়েছিলাম। কেন মনে করতে পারছিস না? আমার যে বড় কষ্ট হয় রে, তোর মুখে দিদি ডাকটা না শুনতে পেলে আমি মনে হয় পাগল হয়ে যাব। জানিস তো সেদিনের পর থেকে বাবাকেও আর কোথাও খুঁজে পেলাম না। শুধু একবার দিদি বলে ডাক না রে বোন, একটা বার দিদি বলে ডাক। বন্টি আমার ডাক নাও রে, ডাক না আমায় দিদি বলে। বন্টি আমার ডাক নাও রে, ডাক না আমায় দিদি বলে। ঈশ্বর, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি সব কষ্ট, সব ব্যথা তুমি আমাকে দাও ঠাকুর, কিন্তু আমার এই অবধ ছোট্ট বোনটাকে তুমি এমনি করে শাস্তি দিও না। কোন অপরাধে এই সাজা দিলে, কোন অপরাধে এই সাজা দিলে, বলো না তুমি ভগবান, বলো না তুমি ভগবান। বন্টি আমার ডাক নাও রে, ডাক না আমায় দিদি বলে। আমার ডাক নাও রে, ডাক না আমায় দিদি বলে। ও মালতী মাসি, একটাবার বলো না গো, একটাবার বলো না। আমার এই বুকটা যে জ্বলে পুড়ে খার হয়ে যাচ্ছে, আজ কতটা মাস আমি যে ওর মুখে দিদি ডাকটা শুনতে পাই না। একটাবার বোন ডাক না, ওরে জ্যোতি, একটাবার শুধু দিদি বলে আমায় ডাক, একটাবার দিদি বলে ডাক। একটা বড় কেস আমাদের হাতে এসে পৌঁছেছে। এই পলাশপুর গ্রামে ওই চৌমাতার মোড় থেকে একটা জলজ্যান্ত মেয়ে উধাও, গায়ের রং
ধপধপে দুধের মতো সাদা, আর চোখগুলো একেবারে হিন্দি সিনেমার নায়িকা করিশ্মা কাপুরের মতো টানা টানা। নাম তার পার্বতী। ম্যাডাম সে কি কান্না! ওদের কান্না দেখে তো আমারও চোখ থেকে ঝরঝর ঝরঝর করে জল পড়লো ম্যাডাম। তাই তো ওদের দুঃখ সহ্য করতে না পেরে আমিও ছুটতে ছুটতে আপনাকে জানাতে এলাম ম্যাডাম। মালবাবু, এ কি মালবাবু, কি শুনছি আমি? একটা জলজ্যান্ত মেয়ে পলাশপুর থেকে উদাও হয়ে গেল, আর এখনো পর্যন্ত তার হদিশ কোনো আনতে পারলেন না। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? জবাব দিন, বলুন, স্পিক আউট। ম্যাডাম, আমি তো খবরটা এইমাত্র শুনেছি, আমাকে কিছু জানায়নি। আর তাছাড়া ঢোল তো ও নিজে নাম কেনার জন্য ও খবরটা নিজে দেবে বলে আপনার কাছে ছুটতে ছুটতে এলো, আর আমি ওর পিছনে ছুটতে ছুটতে। অমনি ওর পিছনে ছুটতে ছুটতে চলে এলেন, তাই না? যান, ডিউটিতে যান, যান বলছি, এক্ষুনি যান। ওকে ওকে ম্যাডাম। এই তো কিছু নেই। আচ্ছা, শুধু মাথা ভর্তি গোবর। আপনাদের দুজনকে চাকরিটা কে দিয়েছে বলুন তো? হ্যাঁ, সেটা ভাবলে না আমার বড় অবাক লাগে, বড় অবাক লাগে। মাথায় আছে শুধু ছোড়া ভর্তি গোবর আর গোবর। মনে পড়েছে ম্যাডাম, মনে পড়েছে। আবার কি মনে পড়েছে? ওই পার্বতীর সম্বন্ধে আপনাকে তো একটা কথা জানানো হয়নি ম্যাডাম। কি কথা? জানেন তো ম্যাডাম, ওই পার্বতী রোজ দুশের করে দুধ আর 3 ঝোড়া করে গোবর দিত। সেই জন্যই তো ওর বাড়ির লোকেরা সে কি কান্না ম্যাডাম। তাই তো দেখে আমিও ওদের কান্না দেখে কি কান্না কান্না। দুধ, গোবর, আই মিন পার্বতী একটা গরু। একটা গরুর জন্য এতটা শুধু শুধু সময় নষ্ট করা। এই যে মালবাবু, আপনাকে যে কাজটা দিয়েছিলাম, ওই হরিহরপুরে ডাকাতির কেসটা আমি যেতে বলেছিলাম রাজীব বাবুর বাড়িতে, গিয়েছেন? না ম্যাডাম, পুরবী দেবীর ওই বৃদ্ধাশ্রম, নারী সমিতি সংগঠন, বিউটি পার্লারের উপরে নজর রাখতে বলেছিলাম। সেই নজর রাখাটা হয়েছে কি? কাজটা হয়েছে? কারণ আমার কাছে গোপন সূত্রে খবর আছে সেখানে নারী ব্যবসা করা হয়, মধুচক্রের ব্যবসা চালানো হয়। কি হলো? চুপ করে আছেন কেন? বলুন, উত্তর দিন। না ম্যাডাম, সরি, আজই আমরা সমস্ত তথ্য। 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা সময় দিয়ে যাচ্ছি আপনাদের দুজনকে। 2 ঘন্টার মধ্যে সমস্ত তথ্য প্রমাণ আমার টেবিলে যেন এসে যায়। আউট, আই সে গেট আউট। যান ডিউটি। আমরা এখন আসছি ম্যাডাম। বলছিলাম কি, আপনার বাড়িতে তো এলাম, যদি দুজনে 2 কাপ গরম গরম চা পেতাম কাজে একটু এনার্জি পাবে। এই যে ঢোল বাবু, মাল বাবু, আপনারা দুজনেই দেখছি এইখানে। ওই জন্য আপনাদের খানাতে দেখতে পাইনি। তো ম্যাডামকে খানাতে দেখতে না পেয়ে আমিও চলে এলাম সোজা ম্যাডামের বাড়িতে। তা ম্যাডাম, নমস্কার। ম্যাডাম নমস্কার, ভালো আছেন তো? থানা ঘুরে সোজা আমার বাড়িতে আসার কারণটা কি জানতে পারি মিসেস পুরবী দত্ত? আসলে ম্যাডাম, আগামী বৃহস্পতিবার একটা শুভ নবদ্র যাত্রা, ভীষণ শুভ দিন। ওই দিন বাবা জগন্নাথ দেবের নাম করে একটু পুজো অর্চনা করে আমার অনাথ আশ্রমে শুভ উদ্বোধনটা এই আপনার হাত দিয়ে করতে চাই ম্যাডাম। এই নিমন্ত্রণ পত্র। ম্যাডাম একটু মিষ্টি মুখ ম্যাডাম। ঢোলবাবু, একটু কথা, আমি পরে সময় করে খেয়ে নেব। ম্যাডাম, আপনার জন্য না একটা বিধবা, না ম্যাডাম, রেশম সিল্ক ম্যাডাম, রেশম সিল্ক আপনাকে পড়লি না ম্যাডাম। শাট ইওর মাউথ মিসেস পুরবী দত্ত। আর একটা কোনো কথা নয়। নেহাত আপনি এমএলএ বাবুর স্ত্রী, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। আউট, আই সে ইউ গেট। হা করে কি দেখছেন ওনার দিকে? এই যে গালের মধ্যে চোখে পড়ে
মাছি ভনভন করে ঢুকে যাবে। যান, ডিউটিতে যান, যান বলছি। ওকে ম্যাডাম। যেন হিন্দু সিনেমার বাপরে বাপ, একেবারে তো সত্যিই মনে হচ্ছে আপনাকে শ্রী দেবী। চাঁদনি ও মেরে চাঁদনি, চাঁদনি ও মেরে চাঁদ, একেবারে সত্যি। আপনার এই বিউটি পার্লার থেকে যা সেজে এসেছেন না, একেবারে মনে হচ্ছে শ্রী দেবী। এত বড় সাহস আমাকে ব্যঙ্গ করা! আমি পুরবী দত্ত। এই পলাশপুরের প্রত্যেকটা মানুষ আমার কথা ওঠে আর বসে। শুনুন, আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় আমার অনাথ আশ্রমে শুভ উদ্বোধনটা তো উপস্থিত আপনারা জানো দেখতে পাই। নইলে কি করবেন? আপনি কি আমাকে এখানে হুমকি দিতে এসেছেন মিসেস পুরবী দত্ত? আপনার ওই বিউটি পার্লার, নারী সমিতি সংগঠন, এই সমস্ত কাজের নামে যে সমস্ত নোংরা কুকর্ম চালাচ্ছেন না, তার মুখোশটা এই পলাশপুরের মানুষের সামনে খুব তাড়াতাড়ি খুলে দেব, খুব তাড়াতাড়ি। আর একটা সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে না, আপনার এই বিউটি পার্লার থেকে সেজে আসা ঝাঁ চকচকে শরীরটার উপরে এমন রুলবাড়ি চালাবো, তখন এই পলাশপুরের মানুষ তো দূরের কথা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মা ঠাকুরও আপনাকে চিনতে পারবে না। মুখের ম্যাপটা এমন সালা বদলে দেব। আউট! আই সে ইউ গেট আউট। আমি পুরবী দত্ত, আমার স্বামী এমএলএ দুঃশাসন দত্ত। বেশ, আজ আমি চলে যাচ্ছি। আমার ব্যবসার ব্যাপারে কাটিবাজি করতে এলে না, ফলটা কিন্তু ভালো হবে না। বেশি বাড়াবাড়ি করলে পুরবী দত্ত বাড়াবাড়ি, বেশি বাড়াবাড়ি করলে না, এই সাদের শরীরটা থেকে হাত, পা, মাথা তিনটে কুচি কুচি করে টুকরো টুকরো করব, আর সেটাকে পার্সেল করে দেবো গিফট বক্সে ভরে তোর ওই স্বামী এমএলএ দুঃশাসন দত্তকে। কথাটা ভালো করে নো এফআইআর, নো গ্রেপ্তার। উপযুক্ত প্রমাণ পেলে তোকে করে দেব একেবারে সোজা এনকাউন্টার। ইয়েস, অরুন্ধতী, আইপিএস অরুন্ধতী ব্যানার্জি। মাতঙ্গিনী হাজরা, মাদার টেরেসা, মা শারদা, আমাদের দেশে সকল মহিলাদের কাছে, সকলের কাছে গর্ব। সেখানে এরকম পুরবী দত্তের মতন একটা জঘন্য মহিলা আমাদের দেশে জন্মেছেন, সেটা ভাবতে আমার আজ বড় লজ্জা করছে বাবা, বড় লজ্জা। লজ্জা শুধু আপনার একার নয় ম্যাডাম, লজ্জাই গোটা সমাজের, লজ্জাই গোটা দেশের। কে আপনি? বলা নেই, কহ নেই, সোজা একেবারে আমার ঘরের মধ্যে চলে এসেছেন। ঢোল বাবু, ঢোল বাবু। ম্যাডাম, কি ব্যাপার? আপনি আমাকে চিনতে পারবেন না ম্যাডাম, আমি ডাক্তার নির্মল রায়, কলকাতাতে থাকি। বিশেষ কারণে আপনার অফিসে আমি দেখা করতে গিয়েছিলাম, সেখানে আপনাকে দেখতে না পেয়ে সোজা চলে এলাম আপনার এই কোয়ার্টারে। সোজা আমার এখানে আসার কারণটা কি? একেবারে সোজা, একেবারে পেশেন্ট দেখতে দেখতে সোজা এটা গলায় দিয়ে একেবারে সোজা চলে এসেছেন, ব্যাপারটা কি বলুন? একটা ক্রিমিনাল আমাদের এই পলাশপুর গ্রামে, কোনো ক্রিমিনাল, কোনো দুষ্কৃতী, কোনো বালি মাফিয়াদের কখনো কোনোদিনও মাথা চাড়া দিয়ে উঠতে দিইনি, আর কোনোদিনও দেব না। মানে আশুতোষের ছবি? মানে ইয়েস, সাংবাদিক আশুতোষ ব্যানার্জি আমার বাবা, আর আশুতোষ ব্যানার্জির মেয়ে আইপিএস অরুন্ধতী ব্যানার্জি। কিন্তু আপনি কি আমার
আপনি কি আমার বাবাকে চেনেন? চিনি মানে বিলক্ষণ চিনি। আশু আমার বাল্য বন্ধু, একসাথে একই স্কুলে একই কলেজে পড়াশোনা করে আমরা বড় হয়েছি। কিন্তু আমার আশু কোথায়? আশু, আশু। কাকাবাবু, আপনি আপনি আমার প্রণাম নিন। গত 1 বছর হলো বাবা 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 নিখোঁজ। মানেটা বলতে গেলে অনেক অনেক বড় একটা ঘটনা। সেটা একদিন আপনার বাড়িতে গিয়ে আমি সবকিছু খুলে বলবো। আপাতত আপনি ঢোলবাবুর সঙ্গে গিয়ে আপনি যে অভিযোগটা আমাকে বললেন সেটা থানাতে গিয়ে একটা নথিভুক্ত করে আসুন। আর ঢোলবাবু, আপনি প্লিজ ওনাকে থানাতে নিয়ে যান। আসুন ডাক্তারবাবু, আসুন। আমি আসছি মা। ভালো থেকো মা, ভালো থেকো, ভালো থেকো। ভালো? কেমন করে ভালো থাকবো কাকাবাবু বলতে পারেন? আমার সব ভালো লাগাই ছিল তো আমার বাবা, আমার সব কিছুই তো আমার ছোট্ট বোন জ্যোতি। আজ কি করে ভালো থাকবো বাবা? ও বাবা, বলো না বাবা, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে বাবা? ও বাবা, তোমাকে যে বড় মিস করি বাবা। তুমি কোথায় আছো বাবা? বলো না বাবা। কেন আইপিএস হয়েও আমি চারিদিকে লোক লাগিয়েও কেন তোমাকে তছনছ করেও খুঁজে পাচ্ছি না? আমি যে হেরে যাচ্ছি বাবা। আমার মাথার ভিতরটা কেমন যেন আগুন জ্বলে ওঠে বাবা। সেদিনের ওই ঘটনার কথা মনে পড়লে আমার বুকটা দাও করে জ্বলে ওঠে বাবা। জানো তো বাবা, তোমার ছোট্ট আদরের মেয়ে জ্যোতি, সে আর আমাকে দিদি বলে ডাকতে পারে না বাবা। আমি যে একা আর লড়াই করতে পারছি না বাবা। ফিরে এসো না বাবা, কোথায় আছো? একটা বার ফিরে এসো বাবা। বাবা, আমি যে ঘুমাতে পারি না বাবা, সারাটা রাত শুধু জেগে থাকি। মা চলে যাবার পর থেকে তুমি তো আমাকে মায়ের স্নেহ, বাবার স্নেহ সব কিছু দিয়ে মানুষ করেছো বাবা। কেমন করে ভুলবো জানো তো বাবা? চোখ বন্ধ করলেই সেদিনে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় তোমার সঙ্গে গাওয়া সেই একসাথে বসে কত আনন্দ করে সেই গানটার কথা বাবা। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় রে আমার কাছে আয় এখনই, এ হাতটা ভালো করে নে, শিখে নে, আবার নতুন করে গাইবি তুই, ওর থেকে আমাকে এনে রাখে রে। আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় কুকুয়া।
সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। তোমরা কি ভাবছো মায়েরা সব চুরি হয়ে গেছে আমার? না না মা না, আমার কিচ্ছু চুরি হয়নি। সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে তোমাদের। চুরি হয়ে গেছে গোটা দেশের আন্তরিকতা, চুরি হয়ে গেছে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আর কি চুরি হয়েছে জানো না? 5 বছরের কন্যা সন্তান থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধর ইজ্জত। কি লজ্জা, কি লজ্জা। কিন্তু এখনো তোমরা নীরব দর্শক হয়ে বসে আছো মা। আমি কিন্তু নীরব দর্শক হয়ে বসে থাকবো না। আমি আনন্দবাজার, আমি বর্তমান, আমি শক্তি। ওই দেখো মাই, দেখো ক্ষুধার্ত মানুষকে হাইনাগুলো কেমন মুখোশের আড়ালে লুকিয়ে পেয়েছে। ওরা ভয় পেয়েছে, আমার থেকে ভয় পেয়েছে। চুপ 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 চুপ। ওই দেখো, ওই দেখো মা, ওই দেখো আবার চুরি শুরু হয়ে গেছে, আবার চুরি শুরু হয়ে গেছে, আবার চুরি শুরু হয়ে গেছে। একদম লুটেরা ধন সম্পদ লুট করে চড়া দামে বিক্রি করছে বিদেশের বাজারে। না 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 মা না, এগুলি আমি বন্ধ করবো। চোর চোর। তুমি তো চোর। আমি চোর? আর এই যে বড় অট্টালিকা দেখতে পাচ্ছ, এই অট্টালিকার মালিক যে সে সবচেয়ে বড় চোর। এই শালা পাগলা, আমার অন্নদাতার বিরুদ্ধে আর একটা কথা বললে এই গুলি করে তোর মাথার খুলিটা একেবারে উড়িয়ে দেবো শালা। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, হাসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। অর্জুন পণ্ডিতের কথা না শুনলে এই পলাশপুরের প্রত্যেকটা মানুষকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এসে গেছে মা, এসে গেছে। গড় সত্য বিভীষণ এসে গেছে, দেখে নাও মা। গড় সত্য বিভীষণ এসে গেছে। মাল বাবু, সাত সকালে একেবারে খালি থলে নিয়ে আমার অন্নদাতার বাড়িতে। খালি থলেটা ভরতে, তার মানে মানে বুঝলে কেষ্ট বাবু, আজ সকালে ঘুম থেকে উঠতে গিন্নি এই থলেটা আমার হাতে ধরিয়ে দিল, বললো আজ আমার মা আসবে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজার থেকে 5 কিলো খাসির মাংস আর বড় বড় রসগোল্লা নিয়ে এসো। কিন্তু কিন্তু কি করব, মাসের শেষ, পকেট একেবারে ঘরের মা। তাই তো মনটা খারাপ করতে করতে আমি থানার দিকে গেলাম। আর থানাতে পা রাখতেই একটা গরমা গরম খাবার আমার কানের মধ্যে ঢুকে পড়লো। সেই তো এই গরমটা দরজার ফাঁক দিয়ে দেখতে দেখতে আমার কানের মধ্যে এলো। আর সেই খবরটা বিক্রি করে 5 কিলো খাসির মাংস আর বড় বড় রসগোল্লা কিনবো বলে তোমার আমার অন্নদাতার কাছে চলে এলাম। সে তো বুঝলাম,
তা খবরটা কি? আরে আসল খবরটা আসল লোককেই দেবো। পণ্ডিত বাবু কোথায়? পণ্ডিত বাবু! চলে এখন গন্ডবেশ। হর হর মহাদেব। নাম আমার অর্জুন পণ্ডিত। মহাকালের মতো দাঁড়িয়ে আছি আর তুমি আমায় দেখতে পাচ্ছ না। শালা ভালো খবর না দিলে পাছায় এক লাথি দেবো। ভালো খবরটা কি বলে ফেলো। আজ আপনার বাড়িতে এসপি সাহেব ম্যাডাম রেড করতে আসছেন, মানে অরুন্ধতী ম্যাডাম। আমার অবৈধ বালিখানা থেকে বালিতলা বন্ধ করতে চাইছে, আমার হোটেল বারের ব্যবসা বন্ধ করতে চাইছে, আমার বর্ডারে দুটো ট্রাক আটক করেছে। এবার ওই শাড়ির মাঝেতে ছবিতে আমি মালা পরিয়ে দেব, মালা। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি তোমাদের সকলের হাতে পড়াবে বড় বড় লোহার মালা। কে বেশালা? অপেক্ষা করো। এই জনগণ দুদিন বাদে তোমাদের গলায় পড়াবে জুতোর মালা। সেও আসছে। তোমরা যেমন বুনল সেও তেমনি বাগাতে তোল। তোমাদের সকলকে ওই অহংকারের উচ্চ শিখর থেকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলতে সেও আসছে। আমিও অর্জুন পণ্ডিত। রক্তে বইছে দুর্যোধন, শক্তিতে আমার জানের চাল। আমাদের মাটিতে ফেলবে কোনজন? রানী লক্ষ্মীবাই আসছে, দিল্লির দামিনী আসছে, দেবী মহামায়া আসছে, দেবী দশভুজা। সাবধান, খুব সাবধান গো, খুব সাবধান। আসছে গো, সাবধান, খুব সাবধান। মৃত্যুর জন্যে থাকবি। কে ওই পাগলা? আগে তো কখনো দেখিনি। বাবু, ভালো করে খবর নিয়ে দেখো ওই পাগলের আড়ালে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। আমি বলছি আপনি একটু শান্ত হন। আমি দেখছি ওই পাগলাকে। আমি আজই খবর নেব ওই পাগলা কোথায় থাকে, কি করে। আরে পণ্ডিত বাবু, আপনি অযথা টেনশন করছেন। আরে পাগল ছাগল মানুষ খিদে চালায়, এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাই হয়তো কিছু খাবারের সন্ধানে আপনার বাড়িতে ঢুকে পড়েছে। ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন মালবাবু। ওই পাগল থেকে ছাগল, আসলে এই গরিব থেকে বড় লোক সবাই এখন এই পেটের ধান্দাতেই ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন একটা অসহায় গরিব মেয়ে সারাদিন এখানে সেখানে ঘুরে ঘুরেছে একটা চাকরির জন্য। অবশেষে চাকরি না পেয়ে একেবারে নিরাশ হয়ে আমার অফিসে এলো। আর আপনি তো ভালো করেই জানেন যে আমার দয়ার শরীর, তাই আমি আর না করতে পারলাম না। ওকেই আমি আমার এই পণ্ডিত বাবুর অফিসেই নিয়ে এলাম। এক কাজ করো, ওই টুক করে পণ্ডিত বাবুর পায়ে হাত দিয়ে একটা প্রণাম করে নাও। না তা বাড়িতে কে কে আছে? তোমার নাম কি মা? আর লেখাপড়া কতদূর করেছো? আমার নাম লীনা। আমি না গরিব বাবা মার ঘরে জন্ম নিয়েছি। বাবা আমার কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আপন বলতে আমার কেউ নেই। খুব
গরিব ঘরে জন্মেছি তো, তাই লেখাপড়াটাও করে উঠতে পারিনি। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা দয়া করে চাকরি দেবেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো স্যার। ওই মেয়েদের কান্না দেখলে আমি একদম সহ্য করতে পারি না, আমার এই বুকে লাগে গো মা। হ্যাঁ দাদা, নাচ গান টান কিছু জানা আছে? একটু আধটু জানি স্যার। ওই একটু আধটু হলেই হবে, বসে মেচে লোহা থেকে হিরে তৈরি করে নেবো, না কি বলে এমএলএ বাবু? হ্যাঁ ঠিক বলেছিস, একদম ঠিক। তোমার এই মায়ের দেওয়া রিনাটা কেটে ক্যাটরিনা হয়ে যেত। কি বলছেন স্যার? আমি ওদিকে তাকিয়ে না বাবা, ওটা টাইটানিক জাহাজ, তুমি চালাতে পারবে না। আমি পারি। তুমি তোমার এই নাচ গানের একটু ঝলক দেখো, দেখো একটু ঝলক দেখো। এই 2025-এ এইসব গান চলে? ওই পপ ডিস্কো, ওই লালিপপ, ওই পাছারে পাছারে, এসব কিছু জানা আছে? না না না, ছি ওসব আমি জানি না। ছি 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 ননি ছি। কেষ্ট, ও কিছু জানে না, ওকে একটু শিখিয়ে পড়িয়ে নে। নে তুই একটু কি করে গান গাইতে হয়, গান গাইয়ে একটু শিখিয়ে দে। লাগালে যাবলি বৃষ্টি, হিলালে ইয়ারা দৃষ্টি, লাগালে যাবলে বৃষ্টি, হিলালে ইয়ারা দৃষ্টি, লাগালে যাবলে বৃষ্টি, হিলালে ইয়ারা দৃষ্টি, হিলা টপ লাগে कमरिया 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 करे लॉलीपॉप लागे, कमरिया करे लॉलीपॉप लागे। দেখো আমার প্রজারা কেমন স্ট্যাচু হয়ে গেছে, কি সুন্দর দৃশ্য, একটা খোরাক। আমি যেমন প্রসাদ পেলাম, এমএলএ বাবুও প্রসাদ পেল, আর সঙ্গে সঙ্গে আমার। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। কেষ্ট, আমার হাতে তৈরি করা শিষ্য, কত সুন্দর ছবি দেখেছে, যেন বাঁধিয়ে রাখার মতো। কেউ বলার কেউ নেই। নমস্কার নমস্কার নমস্কার, আমি বর্ধমান জেলার এসপি অরুন্ধতী ব্যানার্জি। গত 6 মাস আগে আপনারাই একাই ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছিলেন। ঠিক দেখুন ওনার আসল স্বরূপটা কি, তাই ওনার আসল স্বরূপটা দেখে আপনাদের ঠিক কি বলতে ইচ্ছা করছে তা আমার জানা নেই। আমার কি বলতে ইচ্ছা করছে জানেন? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আর এনাকে এনাকে তো আপনারা খুব ভালো করে চেনেন। ইনি হলেন পলাশপুর থানার সেকেন্ড অফিসার মালবাবু। ইনি চাকরিটা পাওয়ার সময় শপথ নিয়েছিলেন এই দেশের আইন শৃঙ্খলা ঠিকঠাক বজায় রাখবেন, নারী জাতির সুরক্ষা করবেন।
ঠিক আপনারা নিজের চোখে দেখুন কেমন করে নারী জাতির সুরক্ষাটা বজায় রাখছেন। ওনাকে দেখে আপনাদের ঠিক কি বলতে ইচ্ছা করছে তা আমার জানা নেই। আমার কি বলতে ইচ্ছা করছে জানেন? আমার বলতে ইচ্ছা করছে সারে জাহাঁ সে আচ্ছা हमारा हमारा सारे जहां से अच्छा हमारा हमारा सारे जहां से अच्छा। আর ইনি হলেন এক এবং অদ্বিতীয় ফাটা কেষ্ট বাবু। পলাশপুর গ্রামে ওনাকে দেখে, ওনার মতন এই গুন্ডাকে দেখে ঘরে থেকে মা বোনেরা বেরোতেই ভয় পেয়ে যান। ওনারা দেখুন এক হাতে বিদ্যাসাগরকে নিয়ে অন্য হাতে আগ্নেয় অস্ত্রকে তুলে নিয়েছেন। তাই এই যুব সমাজের হাতে যারা বইয়ের বদলে আগ্নেয় অস্ত্রকে তুলে দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠে কাজী নজরুলের ভাষায় আমার কি বলতে ইচ্ছা করছে জানেন? কারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান পুরু প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট কারা রইল কপাট কারা রইল কপাট। এনাকে এতক্ষণ এই যাত্রাটা দেখার পরে এনার পরিচয়টা নতুন করে আপনাদের সামনে তুলে ধরতে হবে না। ইনি হলেন এই সমাজের অবক্ষয়ের মূল কাণ্ডারি অর্থাৎ অর্জুন পণ্ডিত বাবু, হীরক দেশের রাজা। কি বলেছেন? হীরক দেশের রাজা? আরে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের গুপি গাইন বাঘা বাইনের মতো গান গেয়ে ক্ষণিকের জন্য আমার প্রজাদের স্ট্যাচু করে রাখতে পারলেও এই অর্জুন পণ্ডিতকে আপনি কখনো স্ট্যাচু করে রাখতে পারেননি আর পারবেন না। স্ট্যাচু করতে না পারলেও আমি আর এখানকার সমস্ত জনগণরা মিলে তোর কোমরে দড়ি বাঁধতে বাঁধতে টানতে টানতে এই মাঠের ওপাশে না ভূষণ্ডির মাঠ আছে একটা, সেখানে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে সবাই মিলে নিয়ে যাব। আর সেখানে নিয়ে গিয়ে সবাই মিলে তারস্বরে চিৎকার করে কি বলবো জানিস? বলবো দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। আমারই খাবি আমারই পড়বি, আমারে কোমরে ধরে দিয়ে টান মারবি, ওদের সকলকে আমি শুলে জড়াবো। আমাদের ভুল হয়ে গেছে। কাঠঠোকরা এই না ক্যাটরিনা, তোমার এসো এসো এদিকে এসো। সারাদিন তোমার শরীরে অনেক ধকল গেছে, অনেক পরিশ্রম করেছো। আমার যাও ভিতরে যাও, আমার একটু বিশ্রামের প্রয়োজন। যাও ভিতরে যাও, আমার লোকজন আছে তোমাকে সেবা করবে। যাও। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসছি। আসছি স্যার। ম্যাডাম আমি তাহলে আসি। আসুন আউট। আপাতত এখান থেকে আউট হন। ওকে ম্যাডাম। আসুন। আজকে রাত্রে ওই বালি খাদানের ফাইলটা আমার কোয়ার্টারে পৌঁছে দেবেন। আউট। আমি তাহলে আসি পণ্ডিত বাবু। আরে এমএলএ বাবু এখনই যাচ্ছেন কোথায়? এই তো সবে মাত্র এলেন। আরে একটু মজ মস্তি করুন, আনন্দ ফুর্তি করুন। ক্যাটরিনা আজ থেকে নতুন কাজে নিযুক্ত হলো, ওকে একটু কর্মকাণ্ড বুঝিয়ে দিতে হবে না? যান 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 ভিতরে যান, ওকে একটু বুঝিয়ে দিন। যান যান যান। নমস্কার ম্যাডাম, আমি তাহলে আসি। এমএলএ বাবু বলছিলাম কি আপাতত ওই সময় আর সুযোগ পেলে আমি ওই ক্যাটরিনার কোলে বসে আমি বাজাবো বাঁশি। আপাতত দুজনে মিলে একসাথে খাবোই মাংস আর এই খাসি।
তুই গরিবের কেষ্টের মতো হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা যা ভিতরে যা, বাংলাদেশের এজেন্ট শেখ রহমান আলী কোনো মেসেজ পাঠিয়েছি কিনা দেখ, কারণ বাংলাদেশ থেকে 2 গাড়ি মাল আসার কথা, 1 গাড়ি অস্ত্র আর 1 গাড়ি ড্রাগ আসার কথা। যা 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 ভিতরে যা, ভিতরে যা যা। ঠিক আছে অন্নদাতা, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়ালি কেন? তবে খুব সাবধানে থাকবেন অন্নদাতা, কারণ এই সমস্ত গিরগিটিদের আমার একদম পছন্দ হয় না। সুযোগ পেলে মনে হয় এদের পায়ের তলায় একেবারে পিষে মারি। আরে তুই এত চিন্তা করছিস কেন? আমি তো আছি নাকি? হ্যাঁ, শোন 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 শোন, এর আগে কত চার ফেলে বর্ষি গেতে রুই কাতলা রাঘব বোয়াল শিকার করেছিস, সেটা তুই জানিস। আর সামান্য চুনো পুঁটি শিকার করতে পারবো না, ও নিয়ে তুই চিন্তা করিস না। যা 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 ভিতরে যা। আর হ্যাঁ, অস্ত্র দুটো ভালো করে শান দিয়ে রাখিস, বলা তো যায় না কখন কার গলা কাটতে হয়। ঠিক আছে। ঠিক বলেছেন পণ্ডিত বাবু, একদম ঠিক বলেছেন। চার ফেলে অনেক রুই কাতলা রাঘব বল ধরেছেন ঠিকই, কিন্তু ওই উত্তাল সমুদ্রে গিয়ে কোনোদিনও হাঙর শিকার করেননি। হাঙর! যেদিন আপনার সম্বন্ধে সমস্ত তথ্য প্রমাণ আমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে, সেদিন আপনাকে জ্যান্ত চিবিয়ে খাবো। বলছেন আপনি হাঙর? Yes, I am shark, great white shark. বলে ম্যাডাম আপনার ওই হাঁটা বন্ধ করবেন না, ওইটা বন্ধ করার ব্যবস্থা আমি জানি। কেষ্ট, আলমারি থেকে অ্যাটাচিটা নিয়ে আয়। এই জনদাতা নিয়ে এসেছি। বাবা কথা বলতেই হাজি। ম্যাডাম আবার কিছু বেশি সময় নেব না, কয়েকটা প্রশ্ন করার জন্য এখানে এসেছি। আমার প্রশ্নের সঠিক উত্তরগুলো পেয়ে গেলে এখান থেকে সোজা চলে যাব। করুন আপনার প্রশ্ন করুন। নাম্বার 1, এই পলাশপুরে বালি খাদান থেকে রাতের বেলা যে সমস্ত বালিগুলো তোলা হয়, সেগুলো আপনি আর আপনার লোকজনেরা তোলেন? হ্যাঁ, তুলি। নাম্বার 2, এই পলাশপুরের বুকে যত অবৈধ কারখানাগুলো তৈরি হয়েছে, নারী পাচার, যে সমস্ত ড্রাগস, আফিম, চরস, গাঁজার ব্যবসাগুলো চালানো হচ্ছে, অস্ত্র কারখানার যে ব্যবসাটা চালানো হচ্ছে, সেগুলো কি সব আপনার? হ্যাঁ, আমার সব আমার। নাম্বার 3, আমার শেষ প্রশ্ন। আজ থেকে ঠিক দুদিন আগে কলকাতায় গিয়ে ডক্টর নির্মল রায়ের বাড়িতে গিয়ে তার ছেলে এবং তার স্ত্রীকে তার যে 6 বিঘা জমিটা আছে হাসপাতাল তৈরি করার জন্য, সেটা যদি আপনার নামে লিখে না দেয়, তাহলে আপনি তাদের প্রকাশ্য রাস্তায় গুলি করে মারবেন। অশ্বত্থামা হতো ইতি গজ, কথাটা বড্ড সত্য। হ্যাঁ, প্রথমেই আমি আমার লোকজন গিয়ে অনেক বুঝিয়েছি, বোঝানোর পরে যখন হয়নি তখন আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। সব প্রশ্নের উত্তর। 24 ঘন্টা, ইয়েস, 24 ঘন্টা সময় দিয়ে যাচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে এই পলাশপুর গ্রামের যে সমস্ত অবৈধ কারখানাগুলো তৈরি হয়েছে, যে সমস্ত ব্যবসা করছেন, সেগুলো সব বন্ধ করতে হবে। বন্ধ তো আমি আপনাকে করব, মানে আপনার মুখটা। বেশ, নিন ম্যাডাম, এতে 10 লাখ টাকা। শুধু এই নরম তুলতুলে হাত দুটো দিন, নোংরা খেলে কি লাভ? তার চেয়ে বরং নিন, এই 10 লক্ষ টাকা নিয়ে যান, বাইরে মজ মস্তি করুন, আনন্দ ফুর্তি করুন। আরে নিন নিন নিন, আরে এত করে বলছেন, না নিয়ে কি আর থাকতে পারি? মনটা চিকিৎসার কাজে লাগবে। অনেকগুলো টাকা, সাবধানে যাবেন। হ্যাঁ, বলছিলাম, শুনুন না, আপনি তো আমাকে 10 লক্ষ দিলেন,
আপনাকে কিছু দেব না, এটা কি করে হয় বলুন? আমি তো উপহার যাওয়া নেওয়ার জন্য রেডি হয়ে আছি। দিন উপহার। তাহলে অফিসারকে ঘুষ দেবার আগে 100 কোটি বার ভাববি জানোয়ার। একদম চোখ তুলে কথা নয়, তাহলে চোখের ভিতর থেকে এই সালা মণি দুটোকে তুলে নিয়ে এসে না এই পাথর বেরিয়ায় ওই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো বসে আছে তাদের সঙ্গে গুলি খেলবো। গুলি হাট! উপযুক্ত প্রমাণ পেলে সোজা করে দেব শান্তি। শালে বলুন তোতে তোর এখনো দেখছি দেশ কমেনি। তোর বাপটাকে স্বর্গে পাঠিয়েছি, একমাত্র পথকে আমি ভঙ্গ করেছি। তোকে যদি কোনোদিন পাই এইভাবে নরসিংহের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবো, ছিঁড়ে ছিঁড়ে। আজ 34টা বছর দীর্ঘ সুখ দুঃখ কান্নার মধ্য দিয়ে আজ আমরা কেমন করে পার করে দিলাম, পার করে দিলাম। আজ এই শুভ দিনে তোমার চোখে জল? জল নয় গো, জল নয়, আমার আনন্দের অশ্রুধারা। জানো অনু, আজ আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমার নীলাঞ্জন একটা মানুষের মতো মানুষ হয়েছে। আমাদের ওই দুস্থ গরিবদের জন্য যে হাসপাতাল তৈরির স্বপ্নটা বহু বছর পর পূর্ণ হতে চলেছে, পূর্ণ হতে চলেছে। আর জানো অনু, তোমার মতো জীবন সঙ্গীকে আমার পাশে পেয়েছি, তাই এবার আমার মনে হচ্ছে হাসতে হাসতে ওই মেঘের দেশে পাড়ি দিল। চুপ, একদম চুপ। আজ এই শুভ দিনে কি আজে বাজে কথা বলছো বলো তো? শোনো, অনেকক্ষণ ধরে না আমি তোমার অনেক আজে বাজে কথা শুনেছি ডাক্তারবাবু। এবার বলো দেখি আমার জন্য কি উপহার এনেছো? নাকি প্রতি বছর মতন এবারও ভুলে গেছো? এই যা, একদম ভুলে গেছি। সরি অনু, সরি। বাবা, আজ তোমাদের বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে তুমি ভুলে গেলেও আমি কিন্তু উপহার আনতে ভুলিনি। বাবা, বাবা, আজ তোমাদের 34তম বিবাহ বার্ষিকী, তাই সেই উপলক্ষে আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে আবার মালা বদল করিয়ে না নতুন করে বিয়ে দেবো। বাবা, তুমি এদিকে এসো, এসো না। আরে বাবা, মালাটা ধরো ধরো ধরো, মায়ের গলা পরিয়ে দাও। মা, তুমি মালাটা ধরো। আমি নিজে দেখতে চাই তোমাদের মালা বদলের সেই সুন্দর মুহূর্তটা। দাও 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 দাও, পরি দাও। বাহ, দারুণ 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 দারুণ। বাহ বাহ। মা, বাবা, তুমি এক কাজ করো, এই মায়ের হাতে না এই আংটিটা পরিয়ে দাও। বাহ বাবা, দারুণ দারুণ, আমাদের দুজনকে দারুণ লাগছে। এমন একটা মুহূর্তে আমরা একটা সেলফি তুলে নিই। এই মুহূর্তটাকে তো সারা জীবন আমাদেরকে ধরে রাখতে হবে নাকি? মা 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 মা, এসো পাশে এসে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ 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 দারুণ। তোমাদের দুদিকে যা লাগছে না, আমার বলতে ইচ্ছে করছে দুজনের যেন একেবারে রাধা
কৃষ্ণ। খুব দুষ্ট হয়েছি তাই না রে? জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ তলে বন্দনা গায়। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলেতে যেন পাই মা গোঠায়। ও মা, ও মা, জননী আমার, পৃথিবী আমার, তোমার চরণ তলে বন্দনা গায়। হাজার বছর পরে যদি আমি আসি, তোমার কোলেতে যেন পাই মা কোথায়। ও মা, ও মা, ও মা, ও মা। মাকে ছাড়া বেঁচে থাকা এই যে ব্যথা, মাতৃহারাই শুধু জানি সেই কথা। মাকে ছাড়া বেঁচে থাকা এই যে ব্যথা, মাতৃহারাই শুধু জানি সেই কথা। তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে জীবনে সব পাওয়া যেন ভুলে যায়। ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ তলে বন্দনা গায়। হাজার বছর পরে যদি আমি আসি, তোমার কোলেতে যেন পাই মা কোথায়। ও মা, ও মা, ও মা, ও মা। সত্যিই আপনাদের ছেলে একেবারে পেকে গেছে, একেবারে হিমসাগর আমের মতো পেকে টুস 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 করছে। অসময়ে বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গান। এই যে ডাক্তার বাবু, আপনি আর আপনাদের এই পরিবারের লোকজনেরা খুবই শিক্ষিত বড়াই করেন তাই না? তো আপনাদের মতো একদম ডাক্তারি শিক্ষিত ফ্যামিলিতে এমন একটা কুলাঙ্গারকে জন্ম দিলেন কিভাবে? মুখ সামনে কথা বলবে কিন্তু, কারণ এটা একটা ভদ্র ফ্যামিলি। চোখ নামিয়ে কথা বলবে। অন ডিউটি কি চোখ, অন ডিউটি পুলিশ অফিসারকে চোখ রাঙালে এমন কেস সাজিয়ে চালান করে দেব না, তখন বেল পর্যন্ত পাবি না। মনে রাখিস, আমার নাম সহদেব মাল, আমার মাথায় আছে অনেক অনেক। না থাক, বলবো না। আচ্ছা মাল বাবু, আপনি কি বলতে এসেছেন সেটা স্পষ্ট করে বলুন তো। বলবো বলবো, সব বলবো। তার আগে আপনার ওই গুণধর ছেলেকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন কি প্রশ্ন? এই যে নিরঞ্জন বাবু, আপনি রীনা নামে কোনো মহিলাকে চেনেন? না না, আমি ওই নামে কাউকে চিনি না। ও, আপনি রীনা নামে কোনো মহিলাকে চেনেন না? না। অথচ রীনা দেবীর গর্ভে আপনার ঔরসজাত সন্তান বড় হয়ে উঠছে।
তবে ছেলে হবে কি মেয়ে হবে সেটা আমি বলতে পারবো না, সেটা বলতে পারবে আপনার বাবা ডাক্তার নির্মল রায়। এই অফিসার, মুখ সামলে কথা বলবে, তা না হলে এই মুহূর্তে আমি ভুলে যাব আমার এই হাতটা। বাবা বল, বাবা বল, ডাক অফিসার যে কথাটা বললো সেটা কি সত্যি কিনা বল বাবা, বল বল। না 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 বাবা না। বল না বাবা, বল না, ওরা যে কথা বলছে সেটা সব মিথ্যে। এর কাজ তুই করিস নি, এর কাজ তুই করতে পারিস না। বল না খোকা, বল না, তোর বাবার কথার উত্তর দে, দে, দে। মা তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, তোমার খোকা এত বড় অন্যায় করতে পারে না। মাগো, আমি ওই বটবৃক্ষের মতো পবিত্র। মাগো, আমার এই চরিত্রটা সাদা কাগজের মতো পরিষ্কার। ডাক্তার নির্মল রায়ের আদর্শে বড় হওয়া তার সন্তান কখনো এত ছোট নিরঞ্জন পারে না বাবা, কখনো পারে না। মা তুমি বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো না, তোমার সন্তান। হ্যাঁ, প্রথমে তো আমিও তো বিশ্বাস করতে পারিনি, যখন আসল খবরটা পেলাম তখন। ও তাহলে ডাকবো, পুরবে যাবি, পুরবে যাবি, ওনাকে ভিতরে নিয়ে আসুন। আমার ছেলে যে অন্যায় করেছে তার কি প্রমাণ আছে আপনার কাছে অফিসার? প্রমাণ এই তো এসে গেছে। এই যে মাল বাবু, যা করার একটু তাড়াতাড়ি করবেন, আমার হাতে কিন্তু একদম সময় নেই। মহিলা সমিতি একটা আর্জেন্ট মিটিংয়ে যেতে হবে। না না ম্যাডাম, আপনাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারবো না। আপনাকে কি বেশিক্ষণ আমি দাঁড় করিয়ে রাখতে পারি? যা শিখিয়ে নিয়ে এসেছে তা বড় করে বমি করে ফেলো তোমার না, মানে গড়গড় করে বলে দাও মা। আরে মার বাবা, আরে বাবা, আরে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী রে মা, তাই নোংরা ঘেটে নিজের সিটা কি নষ্ট করিস না রে মা, নষ্ট করিস না। আসল সত্য কথাটা বলে ফেল মা, বলে ফেল। হ্যাঁ হ্যাঁ, চুপ করে থাকবে না, একটু ভালো করে বলুন, বলুন কি খবর, সত্যি কথা বলুন। আমার কাছে সত্যি কথা বলো না, আমার খোকা এই কাজ করেনি, এই কাজ করতে আমার খোকা পারে না। বলো না মা, বলো না, সত্যি কথাটা বলো। চুপ করুন, দয়া করে আপনারা সবাই চুপ করুন, তাহলে আমার কাছ থেকে আসল সত্যটা জানুন। কি সেই সত্য? 1 বছর আগে তোমার সঙ্গে আমার নতুন পরিচয় হয়েছিল, তারপরে আমাদের দুজনের ভালোবাসা হয়, এ কথা কি মিথ্যে? তুমি বলতে পারবে? দেখুন মেঘের মধ্যে থাকা চন্দ্রটাকে কেমন করে একটু একটু করে ঝুরি ঝুরি পড়ছে। তারপর ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, দিনের পর দিন আমরা একসাথে সহবাস করি। দেখুন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে দেখুন, 500 কিলোমিটার বেগে প্রলয় ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। তার ফলে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। যখন কথাটা আমি ওকে জানাই, তখন ও আমাকে আমার বাচ্চাকে অস্বীকার করে। আমি ভাবতে পারিনি, আমি তখন ওই ম্যাডামের কাছে গিয়ে কথাগুলো সব জানাই। বলুন না, আপনারাই বলুন না, আমি এখন কি করবো? আমার এই সন্তানটাকে নিয়ে আমি কোথায় যাবো? মালবাবু, উনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি বলতে পারেন? হ্যাঁ, সেটা কোর্টে গিয়ে আপনার উকিলকে জিজ্ঞাসা করতে বলবেন। আপাতত এই হীরা দেবীর অভিযোগের ভিত্তিতে আপনার ছেলে নিরঞ্জন রায়কে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম। এই হলো নিরঞ্জন বাবু ওয়ারেন্ট অফ অ্যারেস্ট মেমো। অফিসার, রোল বাবা, রোল বাবা, নিরঞ্জন বাবুকে গাড়িতে তুলুন। আসুন স্যার। মা, তুমি কেঁদো না, মা কেঁদো না।
তোমার চোখের জল যে আমি সহ্য করতে পারি না, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। তবে আমি তোকে কথা দিচ্ছি মা, এই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্ত ভেদ করে আমি একদিন নিজেকে সত্যনিষ্ঠ প্রমাণ করে আবার আবার তোমার কাছে আমি ফিরে আসবো মা। আমি আবার তোমার কাছে ফিরে আসবো। চোখে কেন জল মা তোমার, চোখে কেন জল, চোখে কেন জল মা তোমার, চোখে কেন জল। গড়ব মোরা সোনার বাংলা, গড়ব মোরা সোনার বাংলা, নই কভু দুর্বল। চোখে কেন জল মা তোমার, চোখে কেন জল, চোখে কেন জল মা তোমার, চোখে কেন জল। জয় বন্দে মাতরম, 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 জয় ঢোল বাবু, ঢোল বাবু, ইয়েস ম্যাডাম, আমাকে ডেকেছেন? দেখুন তো থানার বাইরে কারা এমন চিৎকার চেঁচামেচি করে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে, দেখুন একবার। ম্যাডাম, একটা ছাগল একটা কুকুরের গালে চুমু খেয়ে নিয়েছে, আর এরাই থানার বাইরে স্লোগান দিচ্ছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। অসহায় নারীদের উপরে অত্যাচার চলবে না, চলবে না, চলবে না। দিনের বেলায় কি একেবারে গাঁজা টাজা খেয়ে ডিউটিতে এসেছেন নাকি? আসল খবরটা কি সেটাই বলুন, বলুন আসল খবরটা কি? খবরটা তো আমি আপনাকে দেবো ম্যাডাম। তা খবরটা কিসে ভরে রাখবেন? এই ঢোলবাবুকে বলে বাজার থেকে বেশ বড় সাইজের একটা থলে কিনতে পারবো। উইদাউট পারমিশনে কেন ঘরে ঢুকেছেন? আউট অন, গেট আউট। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? মালবাবু, মালবাবু। ইয়েস ম্যাডাম। কি ব্যাপার, উনি কে, কি কেস? ম্যাডাম, ম্যাডাম, এটা শোকে। ম্যাডাম, ম্যাডাম উনি নিরঞ্জন রায়, ওনার বাবার নাম ডাক্তার নির্মল রায়, মাতার নাম ডাক্তার এই নির্ময় অনুরাধা রায়, ওনার বর্তমান ঠিকানা ঘর কলকাতা লেক টাউন। বাকিটা আমি বলি ম্যাডাম। এই গুণধর ব্যক্তিটি পলাশপুর গ্রামের ঈশ্বর পরশচন্দ্র দাসের একমাত্র মেয়ে রীনা দাসের সঙ্গে দীর্ঘদিন ভালোবাসার নাটক করে, এরপরে ভালোবাসার নাটক করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করে। তারপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ছি 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 ম্যাডাম, ছি ছি ছি, আমি আর বলতে পারছি না। আপনি বরং ওই গরিব হতভাগিনী রীনা দাসের মুখ থেকেই বাকিটা শুনে নেবেন ম্যাডাম। ম্যাডাম, আপনাকে একটা করজোড়ে অনুরোধ, ওই মেয়েটি হতভাগিনী মেয়েটি যেন সুবিচার পায় ম্যাডাম, সুবিচার পায়। বিশ্বাস করুন ম্যাডাম, আসল গুণধর ব্যক্তিটি, এই অপরাধীটি যেন কঠিন থেকে কনিষ্ঠ পর্যন্ত আরো শাস্তি পায়। বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন, এরা সবাই মিলে চক্রান্ত করে আমাকে ফাঁসাতে চেয়েছে। আপনি অপরাধ করেছেন কি করেননি, বা রীনা দেবীর গর্ভে আপনার ঔরসজাত সন্তান বেড়ে উঠছে কিনা সেটা প্রমাণ করবে মেডিকেল রিপোর্ট। মানে বাট একটা কথা ভাবতে আমার ভীষণ অবাক লাগছে, ডক্টর ডক্টর নির্মল রায়ের ছেলে হয়ে আপনি এত বড় একটা জঘন্য কাজ করলেন কি করে? কি বলেন আপনি? আমার ড্যাডিকে চেনেন? বিলক্ষণ, বিলক্ষণ চিনি। মালবাবু, প্লিজ আমাদের থানার পাশে ডক্টর সামন্ত বাবুকে একটু ডেকে নিয়ে আসুন তো। বলুন আমি ডাকছি। ম্যাডাম, ম্যাডাম, ডাক্তার বাবু কেন হবে? সত্য মিথ্যের প্রমাণ হবে। আচ্ছা মালবাবু, মালবাবু আপনি কি মেয়েটিকে থানায় নিয়ে এসেছেন? যদি নিয়ে আসেন তাহলে মেয়েটিকে নিয়ে আসার ব্যবস্থা করুন, ভিতরে আনুন। এনেছি এনেছি ম্যাডাম, আমি মালতীকে একবার মাথায় করে নিয়ে এসেছি। মানে ওই রীনা দেবী কি আর কি এমএলএ বাবু আপনি? হ্যাঁ, আমি এমএলএ দুঃশাসন দত্ত। আমার শরীরে কিন্তু ওই
তিন জায়গায় গর্ত। আমি এই এলাকার জনপ্রতিনিধি, আমি সেই হিসেবে আপনার কাছে বলছি যে এই বাপ মরা মেয়েটা যেন তার সুবিচার পায় ম্যাডাম, তাই সুবিচার পায়। কি হলো মালবাবু? আমি বললাম না ডক্টর সামন্তকে ডেকে নিয়ে আসুন, সত্য মিথ্যার প্রমাণটা এখনই হবে। এই যে আপনি যে অভিযোগটা এনেছেন ওনার নামে, সেটা কি সব সত্যি? ম্যাডাম ম্যাডাম সব সত্যি ম্যাডাম। আপনি কি বলছেন ম্যাডাম? সব সত্যি? এই হতবনি মেয়েটাকে জোর করে কি বলতে চাইছেন? ঠিক কথা। স্টপ! চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকবেন। এক্ষুনি ডক্টর সামন্তকে ডেকে নিয়ে আসলে না একেবারে সত্যি মিথ্যের প্রমাণটা সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। উনি একটা সামান্য মেডিকেল টেস্ট করলেই বলে দিতে পারবেন রীনা দেবী অন্তঃসত্ত্বা নাকি সবটাই একটা সাজানো নাটক। ম্যাডাম আপনি কি বলতে চাইছেন? মিস রীনা, এটা থানা, এখানে কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। চটপট বলে ফেলুন তো সত্যি ঘটনাটা কি। ম্যাডাম ম্যাডাম আমি কিছু জানি না ম্যাডাম। এমএলএ মশাই আর ওনার স্ত্রী দুজনে মিলে আমাকে মিথ্যে সাজানো কথাটা বলতে বলেছে। আমি তো খুব পরিবারের মেয়ে, কিছু পয়সার বিনিময়ে আমি ওনার এই মিথ্যে কথাটাকে সত্যি করে আপনার সামনে বলছি ম্যাডাম। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে একটু বাড়ি যেতে দিন ম্যাডাম। মালবাবু, দোলবাবু, বলুন বলুন ম্যাডাম। শোনো রীনা, কখনো কখনো কোনোদিনও কারুর ভয়ে মিথ্যে প্ররোচনায় কখনো কোনোদিনও কারুর নামে কোনো সৎ ব্যক্তির নামে মিথ্যে সাক্ষী দেবে না। সামান্য কিছু টাকার বিনিময়ে এমন কাজ করো না। আজ থেকে আমি তোমার বড় দিদির মতন, কখনো যদি কোনো কিছু প্রয়োজন লাগে আমাকে বলো, কেমন? ম্যাডাম। হ্যাঁ মালবাবু, দোলবাবু, দোলবাবু একটা কাজ করুন তো, ওনাকে সসম্মানে বাড়িতে দিয়ে আসুন। যান। আমি আর কখনো আপনাকে কথা দিচ্ছি, কখনো আর আমি কোনো অন্যায় কাজ করব না। এই আপনাকে কথা দিয়ে গেলাম ম্যাডাম। চলুন রীনা দেবী, চলুন। এ কি করলেন ম্যাডাম? আমার পারমিশন ছাড়াই আপনি রীনা দেবীকে যেতে দিলেন? ওর যদি রাস্তাঘাটে কিন্তু আর একটা কথা বললে চিৎটাকে টেনে ছিঁড়ে দেব। স্টপ, ওখানে স্টপ। বেশি বাড়াবাড়ি করলে না ওই মিথ্যে সাক্ষী দেওয়ানোর অপরাধে দুটোকে একেবারে 10 বছরের জেলের ঘানি টানাবো। ঘানি। ম্যাডাম 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 আমি তাহলে আসছি এখন। ম্যাডাম এবারের চালে কিন্তু আপনি ইস্তিমাত করলেও পরের চালটা কিন্তু আমরা ভালোভাবেই দেব। মালবাবু, ঘোড়ার চাল মালবাবু চলে এসো। মালবাবু, আমাকে না আবার বিউটি পার্লারে এই জুতো পলিশ করতে যেতে হবে। চলো চলো চলো। আমি দুঃশাসন দত্ত, তোর শরীরে না না, তোমার শরীরে আর কোনো কন্ট্রোল নেই। চলো আমরা কেটে পড়ি। চল আসি ম্যাডাম। কি ব্যাপার? গলাটা কি একেবারে শুকিয়ে গিয়েছিল নাকি যে এক গ্লাস জল খাবার জন্য একেবারে শয্যা ভিতরে চলে গিয়েছিলেন? আজকে ওই শ্যামলীদির মার্ডার এবং ধর্ষণ কেসের যে কেসের ফাইলটা আছে সেই ফাইলটা রাত্রে আমার কোয়ার্টারে পৌঁছে দেবেন। আউট। ওকে ম্যাডাম, আমি আজই আপনাকে হাতে তুলে দেবো। আসছি। আমি তাহলে আসি ম্যাডাম। আমাকে এই বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে আসল সত্যটাকে সকলের সামনে তুলে ধরেছেন তার জন্য আপনাকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। ক্ষমাটা তো আমারও চেয়ে নেওয়া উচিত। আপনিও আমাকে পারলে ক্ষমা করে দেবেন, কারণ আমার ডিপার্টমেন্ট আর আমি মানে একটা ভুল তদন্ত পেয়ে ভুল কথা পেয়ে আপনাকে এখানে নিয়ে আসার জন্য আমিও আপনার কাছে ক্ষমা চাইছি। বাই দ্য ওয়ে, কাকু এবং কাকিমা কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলো। বলছি যে শ্যামলী দিদির কেসের তদন্তটা কি আপনি দায়িত্ব নিয়েছেন? কেন বলুন তো, আপনার কি কোনো আপত্তি আছে নাকি? না মানে শ্যামলী দিদির ধর্ষণ এবং মার্ডারের ব্যাপারে
আমি অনেক তথ্য জানি। জানেন মানে কি জানেন? বলুন, স্পিক আউট। বলুন। আমি আপনাকে আজ সমস্ত ঘটনা বলবো। বলুন। আপনার কাছে যদি একটা উপযুক্ত প্রমাণ থাকতো তাহলে এখনই ওই অর্জুন পণ্ডিতকে ফাঁসির দড়িতে আমি ঝোলাতাম। কিন্তু ম্যাডাম, ওই অর্জুন পণ্ডিত কিন্তু খুব ধূর্ত লোক, ওকে এত সহজে আপনারা ছেড়ে দেবেন না। খুব সন্তর্পণে কিন্তু আপনাদেরকে এই কাজ করতে হবে। একটা কথা মনে রাখবেন, অর্জুন পণ্ডিত যদি কোনো রকম সুযোগ পায় তাহলে কিন্তু আপনার উপর থাবা বসিয়ে দেবে, কারণ ও কোনো অন্যায়ের প্রমাণ ছেড়ে যায় না। একদম ঠিক কথা বলেছেন। তবে শুনুন, আজকের পর থেকে যদি আপনি এবং আপনার এনজিও ডিপার্টমেন্টের সমস্ত মানুষ যদি ওই অর্জুন পণ্ডিতের নামে কোনো তথ্য প্রমাণ পান, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন, সঙ্গে সঙ্গে আমার ডিপার্টমেন্টকে জানাবেন। কেমন? নিশ্চয়ই ম্যাডাম, এটা তো আমার ডিউটি। তাহলে আমি চলি ম্যাডাম, আমি তাহলে এখন চলি। নীলাঞ্জন বাবু, বলছি কি যে যদি সময় পান, আমি তো একটা না জেনেই ছোটোখাটো ভুল করেই ফেলেছি। আর বাই দ্য ওয়ে, সেদিন আপনার ড্যাডির সাথে বেশিক্ষণ আমি কথাও বলতে পারিনি, উনি আমার বাড়িতে এসেছিলেন। যদি পারেন তো সময় করে একদিন অবশ্যই আপনি এবং কাকিমা কাকুকে নিয়ে অবশ্যই আসবেন। কেমন? আমার ড্যাডি আপনার বাড়িতে গেছি, শুনে ভীষণ ভালো লাগলো। আপনি যখন এত করে বলছেন, আমি নিশ্চয়ই আসবো। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, একদিন ঠিক আপনার বাড়িতে আমি আসবো। তাহলে আসি। নীলাঞ্জন বাবুর মুখ থেকে যে ঘটনাগুলো শুনলাম, সেগুলো যদি সব সত্যি হয় তাহলে ওই অর্জুন পণ্ডিতকে আমি নিজের হাতে ফাঁসির দড়িতে ঝোলাবো। আমি তো গলাটা বাড়িয়েই বসে আছি ম্যাডাম, মানে মালাটা নয়, ফাঁসির দড়িতে। উইদাউট পারমিশনে? না ম্যাডাম, আপনি একেবারে পাঁজি পুঁতি দেখে দিনক্ষণ দেখে বলে দেবেন। একেবারে চন্দনের ফোঁটা কেটে মাথায় টোপর দিয়ে একেবারে পাঞ্জাবি পরে বর সেজে গট করে চলে আসবো আপনার বাড়িতে, ঝুলবো বলে। উইদাউট পারমিশনে আমার ঘরে ঢোকার সাহসটা আপনাকে কে দিল? আউট, গেট আউট। সাহস কেউ কাউকে দেয় না, সাহস অর্জন করে নিতে হয়। ম্যাডাম, সেদিন আপনি আমার বাড়িতে গিয়ে একটা প্রশ্ন করেছিলেন, আমি কিন্তু সুবোধ বালকের মতন আপনার সব প্রশ্নের সব উত্তর দিয়েছি। এবার আমি একটা সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই অরুন্ধতী ব্যানার্জি যে কোনো মানুষের যে কোনো প্রশ্নের উত্তর দিতে সাহস এবং ক্ষমতা দুটোই রাখে। বলুন আপনার কোশ্চেনটা কি? খুব বাহাদুরি অফিসার তো। ঠিক আছে, প্রশ্নটা হলো, একজন জঘন্য অপরাধী ওই নীলাঞ্জন রায়কে আপনি অ্যারেস্ট না করে থানা থেকে ছেড়ে দিলেন কোন সাহসে? ম্যাডাম, সবে তো আমি প্রশ্ন করেছি, একবার বাইরে গিয়ে দেখুন, 50টা মিডিয়া আপনার জন্য অপেক্ষা করছে, আপনি নিখাত খবর হয়ে যাবেন। এই অরুন্ধতী ব্যানার্জি খবর দেখে না, খবর শোনে না, খবরটা সে নিজেই তৈরি করে। আউট, গেট আউট। তাড়িয়ে দিচ্ছেন? ঠিক আছে, চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে ওই মিডিয়াগুলোকে বলে যাব, এমনি তো আর একটা জঘন্য অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে দিতে পারে না। আসলে ম্যাডামের যা বয়স, দেখতেও খাসা, তাই হয়তো যৌবনের যারা মেটাতে না পেরে